কোন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য বা হুমকির ইঙ্গিত আপনাকে ঢাকা ছেড়ে যেতে বাধ্য করেছিল? এটি কি সত্যিকারের অভ্যুত্থান প্রচেষ্টা, কমান্ড কাঠামোর পতন, নাকি আপনার নিজস্ব নিরাপত্তা বাহিনী থেকে নীরব সম্মতিতে পরিকল্পিত জোরপূর্বক প্রস্থান? আগস্টের শুরুতে একসময়ের শান্তিপূর্ণ বিক্ষোভ উগ্রপন্থী আন্দোলনকারীদের একটি সহিংস জনতার নেতৃত্বে আইন শৃঙ্খলার পরিস্থিতিতে রূপান্তরিত হয়েছিল। এটি সিভিল সার্ভিস চাকরির কোটা নিয়ে প্রাথমিক ছাত্র বিক্ষোভের থেকে অনেক দূরে ছিল। অবশ্যই ষড়যন্ত্রের সম্পূর্ণ মাত্রা অনেক পরে স্পষ্ট হয়ে ওঠে যখন ইউনূস গত গ্রীষ্মের সহিংসতার সমস্ত অপরাধীদের দায় মুক্তি দেন এবং কারণ তদন্তের জন্য আমরা যে তদন্ত গঠন করেছিলাম তা ভেঙে দেন। তখন এটা স্পষ্ট যে আমার সরকারকে উৎখাতের পরিকল্পনা করা হয়েছিল। সেই সময় চলে যাওয়াটা ছিল বেঁচে থাকার ব্যাপার। আমি বাংলাদেশ ছেড়ে যেতে চাইনি, কিন্তু আমাকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে এখানে থেকে গেলে কেবল আমার জীবনই বিপন্ন হতো না, বরং আমার আশেপাশের মানুষের জীবনও বিপন্ন হতো। আপনার প্রস্থানের আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান কতটা জড়িত ছিলেন, এবং আপনি কি বিশ্বাস করেন যে তিনি স্বাধীনভাবে মার্কিন কূটনৈতিক চাপের অধীনে নাকি রক্তপাত রোধে ভারসাম্য রক্ষাকারী হিসেবে কাজ করছিলেন? সামরিক বাহিনী এক অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। জনতার ব্যাপক সহিংসতা থেকে একটি সাংবিধানিক সরকারকে রক্ষা করার পাশাপাশি আরও প্রাণহানি এড়ানো। আমাদের আলোচনার মূল বিষয় ছিল আইন শৃঙ্খলার সম্পূর্ণ অবনতি রোধ করা এবং ঢাকার রাস্তায় আমার পরিবার, কর্মীদের এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। বাইরের চাপ সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করেছিল কিনা বা কি ধরনের ছিল আমি বলতে পারি না। আপনি কি বেসামরিক সামরিক প্রতিষ্ঠানের মধ্যে একটি সমন্বিত পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন যে আপনি চলে যাওয়ার পরে একটি তত্ত্বাবধায়ক সম্মুখভাগ সরকার প্রতিষ্ঠা করা হবে? এবং যদি তাই হয় তাহলে মূল মধ্যস্থতাকারী কারা ছিল? তখন আমার কোনো সমন্বিত পরিকল্পনা সম্পর্কে জানা ছিল না। আমি কেবল আমার দেশ এবং আমার জনগণের নিরাপত্তার দিকে মনোযোগী ছিলাম। 5 আগস্টের ঘটনার পরে আমি এই উদ্ভুত্থানের পূর্ব পরিকল্পিত প্রকৃতি বুঝতে শুরু করি। ইউনূস যে দ্রুততার সাথে ক্ষমতা দখল করেছিলেন, অপরাধীদের তাৎক্ষণিকভাবে দায়মুক্তি দেওয়া হয়েছিল এবং আমাদের বিচারিক গবেষণা তদন্ত ভেঙে দেওয়া হয়েছিল, এগুলো সবই পূর্ব পরিকল্পিত কৌশলের ইঙ্গিত দেয়। মনে হয় ইউনূস ক্ষমতা দখলের প্রস্তুতি নিচ্ছিলেন, অথবা যারা তাকে ক্ষমতায় বসিয়েছিলেন তারাই তা করেছিলেন। ওয়াশিংটনের ভূমিকাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? আমেরিকা কি কেবল পরিকল্পনা সংস্কারের ইঙ্গিত দিচ্ছিল, নাকি গণতন্ত্র পুনরুদ্ধারের নামে আপনাকে বহিষ্কার করতে চাওয়া সামরিক বুদ্ধিজীবী ব্লককে সক্রিয়ভাবে সমর্থন করছিল? আমাদের সবসময় এক ধরনের ধারাবাহিক মার্কিন প্রশাসনের সাথে ভালো সম্পর্ক ছিল এবং আমাদের বিশ্বাস করার কোনো কারণ নেই যে মার্কিন সরকার বা অন্যান্য বিদেশি শক্তি সক্রিয়ভাবে এতে জড়িত ছিল। অর্থনীতিবিদ হিসেবে কাজ করার মাধ্যমে ইউনূস প্রভাবশালী পশ্চিমী ভক্তদের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন। যারা তাকে প্রশংসা করতেন তারা তার অর্থনৈতিক তত্ত্বগুলিকে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে ভুল করতেন। এখন এই ভ্রান্তি দূর হচ্ছে এবং সেই ভক্তরা ক্রমশ তাকে তার মতোই দেখতে পাচ্ছেন, একজন অনির্বাচিত রাষ্ট্রপ্রধান যিনি তার মন্ত্রিসভায় উগ্রপন্থীদের স্থান দিয়েছেন, বাংলাদেশের সংবিধান ভেঙে দিয়েছেন এবং সংখ্যালঘুদের নির্যাতনের সময় নীরব ছিলেন। রাষ্ট্রপতি ট্রাম্প, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, তিনি প্রকাশ্যে ইউনূসের প্রতি তার অপছন্দ প্রকাশ করেছেন। আপনার দায়িত্বের শেষ দিনগুলিতে বেইজিং কি সংযত হওয়ার পরামর্শ দিয়েছিল নাকি নীরব আশ্বাস দিয়েছিল? বাংলাদেশের সামরিক রাজনৈতিক উত্তরণের প্রতি চীনের বর্তমান নীতি আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমরা সবসময় ব্যবসা ও নিরাপত্তার কারণে চীন এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ককে অগ্রাধিকার দিয়েছি। আমাদের অঞ্চলে এবং আমাদের বৈদেশিক সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমাদের প্রতিবেশীদের আমাদের উপর আস্থা রাখতে হবে। অনির্বাচিত ইউনূস সরকার ক্ষমতায় থাকাকালীন এবং অস্থির বৈদেশিক এবং বাণিজ্যিক নীতি অনুসরণ করার সময় এই আস্থা হুমকির সম্মুখীন। আমার আশা বাংলাদেশ তার জনগণের স্বার্থকে প্রতিনিধিত্বকারী একটি বৈধ গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে একটি নির্ভরযোগ্য অর্থনৈতিক ও কূটনৈতিক পার্টনার হিসেবে তার অবস্থান পুনরুদ্ধার করবে। প্রস্থানের পর ভারতীয় সংস্থাগুলি এবং রাজনৈতিক নেতৃত্ব আপনার সাথে কেমন আচরণ করেছে? সুরক্ষার প্রয়োজন এমন কৌশলগত অংশীদার হিসেবে, নাকি ঢাকায় উদ্ভূত নতুন ভূরাজনৈতিক সমীকরণের দায় হিসেবে? ভারত আমার দীর্ঘদিনের বন্ধু এবং আমাকে স্বাগত জানানোর জন্য আমি ভারতীয় জনতার প্রতি গভীর কৃতজ্ঞ। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ভারতের আগ্রহ ঢাকায় একটি স্থিতিশীল, বৈধ এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে তার জনগণের সমর্থনে দেখতে চাইছে।
দিল্লির সাথে ইউনূসের স্পষ্ট সমস্যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এগুলোর কারণ তার চরমপন্থীদের পৃষ্ঠপোষকতা, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থ হওয়া এবং তার প্রশাসন থেকে উদ্ভূত ভারত বিরোধী বক্তব্য। এগুলি একজন অবিজ্ঞ নেতার কার্যকলাপ, যিনি আমাদের অংশীদারিত্বের মূল্য বোঝেন না। আমাদের দেশকে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কর্তৃত্ব ও দক্ষতা সম্পন্ন নেতার জন্য অপেক্ষা করার সময় ভারতের ধৈর্যের জন্য আমি কৃতজ্ঞ। আপনি কি এখনো সক্রিয় রাজনীতিতে ফেরার কথা ভাবছেন, নাকি প্রভাব এবং বৈধতা বজায় রাখার জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, সম্ভবত আওয়ামী লীগের প্রবাসী নেটওয়ার্কের অধীনে তৈরি করছেন? আমি আমার জীবন বাংলাদেশের উন্নয়নের জন্য উৎসর্গ করেছি। আমাদের 15 বছরের ক্ষমতায় থাকার সময় আমরা বাংলাদেশকে একটি অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছি, প্রধান জাতীয় উপকাঠামোতে বিনিয়োগ করেছি, আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে অর্থপূর্ণ ব্যবসা সম্পর্ক তৈরি করেছি এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করেছি। কিন্তু আওয়ামী লীগ কখনোই আমার বা আমার পরিবারের জন্য ছিল না। আমরা বাংলাদেশের কাঠামোর সাথে প্রথিত একটি দল এবং আমাদের দেশের রাজনীতিকে সত্যিকারের গণতান্ত্রিক রাখতে হলে আমাদের কণ্ঠ শুনতে হবে। আমরা সবাই যে ভবিষ্যৎ চাই তা অর্জন করতে হলে মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক শাসনে ফিরে আসতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি প্রতিষ্ঠি পরিবর্তনের জন্য পশ্চিমীমুখী বেসামরিক মুখ, নাকি কেবল বৃহত্তর আওয়ামী লীগ বিরোধী জোটের প্রতীক? এটা কোনো গোপন বিষয় নয় যে ইউনূস ক্যালিফোর্নিয়া স্যালুনগুলোতে জনপ্রিয় ছিলেন, কারণ তার পূর্ব অর্থনীতিবিদ হিসেবে কাজ ছিল। কিন্তু তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রতীক নন, এমনকি তিনি কোনো ব্যাপক সমর্থনও পান না। তিনি একজন অনির্বাচিত ব্যক্তিত্ব, যিনি এখন এমন একটি দলকে নির্বাচনে বাধা দিতে চাইছেন যেটি লক্ষ লক্ষ মানুষের সমর্থিত এবং অতীতে 9 বার নির্বাচিত হয়েছে, যার মধ্যে শেষবার বাংলাদেশিরা ভোট দিতে পেরেছিল। যদি পশ্চিমীরা মনে করে ইউনূস একজন বন্ধুসুলভ মুখ, তাহলে তাদের বোকা বানানো হচ্ছে। আসলে তাকে তার প্রশাসনের উগ্রপন্থীরা সামনের সারির মানুষ হিসেবে ব্যবহার করছে, যারা সাম্প্রদায়িক স্কোর মেটানো এবং সামাজিকভাবে পশ্চাৎবদ্ধ ঘরোয়া এজেন্ডা পরিচালনা করছে। ভারতের কাছ থেকে আপনি কি ধরনের প্রকৃত সাহায্য অপেক্ষা করেন? রাজনৈতিক আশ্রয়, বহুপাক্ষিক ফোরামে দূতাবাসের তদবির, নাকি বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ সমর্থিত একটি বাস্তুতন্ত্র পুনর্গঠনের জন্য গোপন সমর্থন? ভারত ইতিমধ্যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে এবং সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তুলে ধরে আশ্রয় ও দাসনৈতিক সহায়তা প্রদান করেছে। যখন আওয়ামী লীগ লক্ষ লক্ষ সাধারণ বাংলাদেশের সমর্থন পায়, তখন বাংলাদেশের ভিতরে পুনর্গঠনের প্রয়োজন নেই। আমাদের দেশগুলিকে আবদ্ধ করে যে বন্ধন, সেগুলি অত্যন্ত গভীর এবং এটি পরিবর্তন হবে না। আমাদের দৃঢ় বন্ধু হিসেবে ভারতের কাছে আমরা শুধু এটাই চাই যে তারা সাধারণ বাংলাদেশিদের তাদের নিজস্ব সরকার বেছে নেবার আকাঙ্ক্ষাকে সমর্থন করুক ও ইউনূস প্রশাসনের শত্রুতাকে উপেক্ষা করুক, যেটি আমাদের বেশিরভাগ দেশবাসীর মতামতকে প্রতিনিধিত্ব করে না। আপনার মতে বাংলাদেশকে পাকিস্তান ধাঁচের হাইব্রিড অথবা বিদেশি বা রাজনৈতিক টানাপোড়েনের অধীনে ইসলামিস্ট সামরিক শাসন ব্যবস্থায় পড়তে না দেবার জন্য ভারত ও আঞ্চলিক অংশীদারদের পক্ষে সবচেয়ে কার্যকর পদক্ষেপ কি নেওয়া সম্ভব? আমি যেমন উল্লেখ করেছি, আমার আশঙ্কা যে ইউনূস হলেন হিজবুত তাহরির চরমপন্থীদের দ্বারা পরিচালিত একটি সরকারের কার্ডবোর্ড কাটাউটি নেতা। আমি ভারতের আমাদের বন্ধুদের অনুরোধ করছি যে তারা ইউনূসের অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান এবং তার নিজের লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত না করার আহ্বানে অটল থাকুন। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে সুস্থ রাখার একমাত্র উপায় হল জনগণের সম্মতিতে নির্বাচিত এবং সত্যিকারের শাসন করতে সক্ষম একটি সরকারকে সক্ষম করে তোলা। ভবিষ্যতে শাসন ব্যবস্থার অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের দেশকে সুরক্ষিত করার এটাই বেশ উপায়।